1846 সালে ব্রিটিশ বেনিয়ারা পাঞ্জাবের অমৃতসরে বসে জম্মু ও কাশ্মীর উপত্যকার সংখ্যাগুরু মুসলমানের আবাসভূমি জনৈক পাঞ্জাবি গুলাব সিং ডোগরার হাতে মাত্র ৭৫ লাখ টাকার বিনিময়ে বিক্রি করে দেয়। শ্রীনগরের জনগণ দেশ বিক্রির এ ঘটনাকে মেনে নিতে না পেরে ডোগরা রাজের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে, কিন্তু রাজশক্তি ও ব্রিটিশ সৈন্য মিলে সমবেত প্রচেষ্টায় সেই বিদ্রোহ দমন করে গোলাপ সিংকে রাজক্ষমতায় প্রতিষ্ঠিত করে। তারপর থেকে কাশ্মীরিরা স্বপ্ন দেখে আসছে একদিন ভারত থেকে ব্রিটিশ শাসন অপসারিত হবে, নিষ্ঠুর ডোগরা রাজশক্তির অবসান হবে। স্বাধীন কাশ্মীরে তারা আবার স্বাধীনভাবে নিঃশ্বাস নিতে পারবে। 1947 সালে উপমহাদেশের মুসলমানদের আত্মনিয়ন্ত্রণ অধিকার প্রতিষ্ঠার দাবি বাস্তবায়নের শর্তেই দেশ বিভাগ হয়েছিল। কথা ছিল, মুসলিম জনসংখ্যা অধ্যুষিত অঞ্চলগুলো নিয়ে গঠিত হবে মুসলমানদের স্বতন্ত্র আবাসভূমি, সেপারেট মুসলিম হোমল্যান্ড পাকিস্তান। এখানে উল্লেখ্য যে ভারত ভাগের পূর্বে ব্রিটিশ শাসনের অধীনে 562টি দেশীয় করদ রাজ্য ছিল, যারা ব্রিটিশ সরকারকে কিছু কর বা রাজস্ব দানের বিনিময়ে মোটামুটি স্বাধীনভাবেই রাজ্য শাসন করত। দেশভাগের সময় 1947 সালে ভারত শাসন আইনে তাদের সম্বন্ধে বলা হয় যে 1947 সালের 14 আগস্টের পর দেশীয় রাজ্যগুলোর উপর থেকে ব্রিটিশ নিয়ন্ত্রণ অবসান হলে রাজ্যগুলো স্বীয় ইচ্ছামতো ভারত অথবা পাকিস্তান ডোমিনিয়নে যোগ দিতে পারবে অথবা স্বাধীন থাকতে পারবে। অথচ তৎকালীন কংগ্রেস নেতৃবৃন্দ এবং স্বয়ং ভাইসরয় মাউন্ট ব্যাটেনের ষড়যন্ত্র এবং গোপন চক্রান্ত স্বাধীনতা আইনের এই নীতিটিকে কার্যকর হতে দেয়নি। দেশ বিভাগের নীতি সততার সাথে অনুসৃত হলে জম্মু ও কাশ্মীর পাকিস্তানের অঙ্গীভূত হওয়া উচিত ছিল এবং সেক্ষেত্রে কাশ্মীর সমস্যা বলে কোনো সমস্যাই সৃষ্টি হতো না। অতএব কাশ্মীর সমস্যা ভারতীয় শাসকদের আধিপত্যবাদী নীতি এবং পররাজ্য লোভেরই ফসল। এখন আপনাকে ভারতের সাম্রাজ্যবাদী মনোভাবের সামান্য একটি উদাহরণ দিচ্ছি। হিন্দু সংখ্যাগরিষ্ঠ জুনাগড় রাজ্যের শাসক ছিলেন মুসলমান। তিনি পাকিস্তানে যোগদানের কথা ঘোষণা করলে ভারতীয় নেতৃবর্গ হিন্দু সংখ্যাগরিষ্ঠ অঞ্চল পাকিস্তানে যোগদানের ঘোষণা দেশ বিভাগ নীতির বরখেলাপ হবে এই বলে চেঁচামেচি করে সেনাশক্তি দিয়ে জুনাগড় দখল করে নেয়। অপরদিকে তার মাত্র 2 মাস পরেই 85% মুসলিম জনগোষ্ঠী অধ্যুষিত জম্মু কাশ্মীরের হিন্দু রাজা হরি সিং যখন ভারতের যোগদানের কথা ঘোষণা করল, তখন সেটা দেশ বিভাগ নীতির বরখেলাপ হলো না। ভারতীয় নেতারা হরি সিংয়ের ভারতভুক্তির ঘোষণাকেই সমর্থন জানালেন। এমনকি রাজা হরি সিংয়ের ভারতভুক্তি ঘোষণায় জনগণ যখন প্রতিবাদমুখর হলো, তখন ভারত তলে তলে রাজার পক্ষ নিয়ে প্রজাপীড়নে হরি সিংকে উৎসাহিত ও সহায়তা করল। রাজা হরি সিংয়ের ভারতভুক্তির আকাঙ্ক্ষার বিরুদ্ধে জনগণের প্রতিবাদ আন্দোলন ক্রমান্বয়ে প্রতিরোধ ও আন্দোলনের রূপ নেয়। গিলগিট এজেন্সির জনগণ পাকিস্তানের সঙ্গে তাদের একাত্মতা ঘোষণা করে। একই সাথে পুঞ্জ এবং মিরপুর জেলার জনগণের সাথে দ্বিতীয় মহাযুদ্ধের অবসরপ্রাপ্ত 60,000 সৈনিক একত্রিত হয়ে মহারাজা হরি সিংয়ের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে আজাদ জম্মু কাশ্মীরের ঘোষণা দেয়। মহারাজাও তার বাহিনী নিয়ে স্বাধীনতাকামী জনগণকে দমনে উঠে পড়ে লাগে। শুরু হয় আসল লড়াই। 1947 সালের আগস্ট মাসে ভারতীয় নেতৃবৃন্দের উস্কানিতে এবং ডোগরা হরি সিংয়ের প্রত্যক্ষ মদদে কাশ্মীরি পুলিশ এবং শিখরা মিলে প্রায় 2 লাখ কাশ্মীরি মুসলমানকে গুম এবং হত্যা করে। ডোগরা হরি সিংয়ের নিষ্ঠুরতা এখানেই থেমে থাকেনি। ওই বছরই হরি সিং ঘোষণা দেয় যে যারা পাকিস্তানে চলে যেতে চায় তাদের জন্য 6 নভেম্বর বাস প্রস্তুত থাকবে। 6 নভেম্বর 25টি বাস ভর্তি কাশ্মীরি মুসলমান নরনারী বৃদ্ধ শিশু পাকিস্তান যাওয়ার আশা নিয়ে বাসে চড়ে রওনা হয়। পথে সাম্বা নামক সড়কে বাসগুলো পৌঁছানোর পর ডোগরা রাজার ঘাতক বাহিনী বাসগুলোকে চারদিক থেকে ঘিরে নিয়ে বৃষ্টির মতো গুলিবর্ষণ করে সমস্ত বাস যাত্রীকে হত্যা করে। পরের দিন আরও 35টি বাস ভর্তি মুসলমান যাত্রীদের একই পন্থায় হত্যা করা হয়। কাশ্মীরিরা 6 নভেম্বরকে আজও কালো দিবস হিসেবে পালন করে থাকে। এসব নির্মম ঘটনায় ভীত সন্ত্রস্ত হয়ে বহু কাশ্মীরি মুসলমান সীমান্ত অতিক্রম করে পাকিস্তানে আশ্রয় নিতে বাধ্য হয়। তাদের মুখে নির্দয়, নির্মম, লোমহর্ষক হত্যাযজ্ঞের কাহিনী শুনে সীমান্ত প্রদেশের মুসলমানরা স্বজাতির পক্ষে হিন্দু রাজার বিরুদ্ধে জেহাদের উদ্দেশ্যে দলে দলে জম্মু কাশ্মীরে প্রবেশ করলে
মুসলমান মুজাহিদদের ভয়ে রাজা হরি সিং ভারতের সাহায্য প্রার্থনা করে। ভারত যেন এই সুযোগেরই অপেক্ষায় ছিল। তারা আন্তর্জাতিক সকল নিয়ম কানুন লঙ্ঘন করে জম্মু কাশ্মীরে সেনাবাহিনী ঢুকিয়ে দেয়। জম্মু ও কাশ্মীর রাজ্যে এই বেআইনি সৈন্য সমাবেশের ঘটনা থেকে পৃথিবীর দৃষ্টি বিভ্রম ঘটনার জন্য ভারত প্রতারণামূলকভাবে রাজা হরি সিংয়ের ভারতভুক্তির মিথ্যা পত্রের কথা প্রচার করতে থাকে। সেই সাথে প্রচার করে যে ভারত সরকারের নীতি হলো কোনো রাজ্যের ভারতভুক্তি নিয়ে জনগণের মাঝে বিতর্কের উদ্ভব হলে সেই রাজ্যের জনগণের ইচ্ছা অনুসারেই সমাধান করা হবে। 1947 সালের 1 নভেম্বর বিশ্ববাসীকে ধোঁকা দেবার জন্য চালাকি হিসেবে কাশ্মীরে গণভোটের প্রস্তাব নিয়ে মাউন্ট ব্যাটেন পাকিস্তানের গভর্নর জেনারেল কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নার কাছে যান। মাউন্ট ব্যাটেনের প্রস্তাব শুনে জেনারেল জিন্না বলেন, কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনী এবং ভারতপন্থী শেখ আবদুল্লাহ ক্ষমতায় থাকলে সেখানকার অধিবাসীরা নির্ভয়ে ভোট দিতে পারবে না। এ সময় কাশ্মীরবাসীদের প্রবল প্রতিরোধ সংগ্রাম টিকতে না পেরে এই লড়াইয়ে দায় দায়িত্ব পাকিস্তানের ঘাড়ে চাপিয়ে ভারত নিজেই কাশ্মীরকে ডেপুটেড এরিয়া বর্ণনা করে ইউএন সিকিউরিটি কাউন্সিলে এক অভিযোগ দাখিল করলে পাকিস্তানও পাল্টা অভিযোগ দায়ের করে। উভয় দেশের বক্তব্য শোনার পর সিকিউরিটি কাউন্সিল 1948 সালের জানুয়ারিতে ইউএন কমিশন ফর ইন্ডিয়া নামক একটি কমিটি গঠন করে তাদের হাতে কাশ্মীর বিরোধ মীমাংসার দায়িত্ব অর্পণ করে। সে বছরের 21শে এপ্রিল এই কমিটি জম্মু কাশ্মীরে নিরপেক্ষ গণভোটের প্রস্তাব দেয় এবং উভয় পক্ষকে অস্ত্র সংবরণ ও শান্তি স্থাপনের উদ্যোগ নেয়ার অনুরোধ জানায়। উভয় পক্ষ কাশ্মীরে গণভোটের ইউএন কাউন্সিলের প্রস্তাব মেনে নিলে ইউএন কাউন্সিল অবাধ নিরপেক্ষ নির্বাচন পরিচালনার জন্য একজন গণভোট অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ করে। তৎকালীন পাকিস্তানি প্রধানমন্ত্রী মোহাম্মদ লিয়াকত আলী খান কাশ্মীর থেকে ভারতীয় সৈন্য প্রত্যাহারের পর সেখানে গণভোট অনুষ্ঠানের প্রস্তাব দিলে নেহেরু সে প্রস্তাবে রাজি হয়নি। মিস্টার লিয়াকত আলী জম্মু কাশ্মীরে ভারতীয় সেনার পরিবর্তে ব্রিটিশ সেনার অধীনে গণভোট অনুষ্ঠানের পাল্টা প্রস্তাব রাখলে নেহেরু সে প্রস্তাবও নাকচ করে দিয়ে বলে, ব্রিটিশ সৈন্য ভারতীয় সীমানায় প্রবেশের আর কোনো অনুমতি পাবে না। অথচ ব্রিটিশ ভাইসরয় কিন্তু ঠিকই স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল হওয়ার সৌভাগ্য অর্জন করেছিলেন। নেহেরু আরও জানান, ভবিষ্যতে গণভোটে যাই ঘটুক, বর্তমানে কাশ্মীর ভারতীয় সীমানার অংশ। পাকিস্তানিরা সেখানে অবৈধভাবে প্রবেশ করছে এবং তাদেরকেই দখলকৃত অংশ ছেড়ে চলে যেতে হবে। ভারতের এইসব একগুঁয়েমি, অযৌক্তিক, অনৈতিক, উদ্ধত আচরণের ফলে ইউনাইটেড নেশন কাউন্সিল ফর ইন্ডিয়া এর পক্ষে কাশ্মীরে গণভোট অনুষ্ঠান করা সম্ভব হয়নি। সর্বশেষ ইউএন প্রতিনিধি অস্ট্রেলিয়ার ওয়েন ডিকসন বহু চেষ্টা করেও ভারতকে কাশ্মীর থেকে সেনা প্রত্যাহারে রাজি করাতে পারেনি। শেষ সময় পর্যন্ত মিস্টার ডিকসন হতাশ হয়ে আমার আর কিছু করার নেই বলে আক্ষেপ করে পদটি থেকে বিদায় নেন। সেই থেকে কাশ্মীর পাক ভারত উপমহাদেশের এক জ্বলন্ত ইস্যু হয়ে দাঁড়ায়। একদিকে সাম্রাজ্যলোভী ভারত, অন্যদিকে আজাদিকামী মুসলিম জনগণ। এরই মধ্যে পাক ভারত যুদ্ধ হয়ে গেল কবার, কিন্তু স্বাধীনতাকামী ভাগ্য বিড়ম্বিত এই জনগোষ্ঠীর স্বাধীনতার অফুরন্ত আকাঙ্ক্ষা অপূর্ণই থেকে যায়।